জন্ম থেকেই অন্ধ এক যুবক যার চোখে আলো নেই, কিন্তু তার বিচারবুদ্ধি হার মানায় বনের বাঘকেও। একটি গর্ভবতী হরিণীর পায়ের শব্দ শুনেই সে বদলে দিল প্রতাপশালী রাজা বিক্রমাদিত্যের শিকারের নেশা। এমনকি রাজার নিজের বংশপরিচয় নিয়ে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর সত্য সে ফাঁস করে দিল তুড়ি মেরে। কিভাবে একজন দৃষ্টিহীন মানুষ বাতাসের গন্ধ আর মাটির কম্পন দিয়ে ধরে ফেলল রাজ্যের সবচাইতে বড় বিশ্বাসঘাতককে? অদ্ভুত এই অতিমানবিক ক্ষমতার রোমহর্ষক কাহিনী জানতে টি-ভয়েসের আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন অবিশ্বাস্য এই জীবনযুদ্ধের গল্পে হারিয়ে যাই। গঙ্গা নদীর তীরে অবস্থিত ছোট্ট একটি গ্রাম দেবপুর। সেখানে দুই ভাই থাকত। বড় ভাইয়ের নাম বিশাল এবং ছোট ভাইয়ের নাম মোহন। বিশাল জন্ম থেকেই অন্ধ ছিল, তার চোখে কোনো দিনও আলো আসেনি। শৈশব থেকেই সে কিছু দেখতে পেত না, তাই সে বেশিরভাগ সময় ঘরেই থাকত। কিন্তু চোখে অন্ধ হওয়া সত্ত্বেও সে ছিল অত্যন্ত বুদ্ধিমান ও সমজদার। জীবনের অভিজ্ঞতা তাকে এমন এক বোধ দিয়েছিল যা সাধারণ মানুষের থাকে না। বিশালের বাকি ইন্দ্রিয়গুলো এতটাই তীক্ষ্ণ ও সক্ষম ছিল যে সে জিনিসগুলো অনুভব করেই এমনভাবে চিনে নিতে পারত যেন তার চোখ আছে। সে বাতাসের গতি দেখে আবহাওয়ার আন্দাজ করতে পারত, কারো পায়ের শব্দ শুনে তাকে চিনে ফেলত এবং কণ্ঠস্বরের প্রতিধ্বনি শুনে বুঝে যেত যে সামনের ব্যক্তি সত্যি বলছে নাকি মিথ্যে। তার ঘ্রাণ শক্তি এতটাই প্রবল ছিল যে কোনো জিনিসের সুগন্ধ থেকেই সেটিকে শনাক্ত করতে পারত। গ্রামের মানুষ তাকে জ্ঞানী ভাই বলে ডাকত এবং বিপদের সময় তার কাছে পরামর্শ নিতে আসত। ছোট ভাই মোহন চাষবাস করত এবং পরিবারের ভরণ পোষণ করত। সে তার বড় ভাই বিশালকে খুব সম্মান করত এবং সব দিক থেকে তার খেয়াল রাখত। দুই ভাইয়ের মধ্যে ছিল গভীর ভালোবাসা ও বিশ্বাস। তাদের বাবা মা মারা গিয়েছিল, তাই তারা একে অপরের আশ্রয় ছিল। বিশালের নিজের শৈশব খুব ভালোমতো মনে ছিল। সে যখন খুব ছোট ছিল তখন তার মা গীতা দেবী তাকে কোলে বসিয়ে গল্প শোনাতেন। তিনি বলতেন, বেটা বিশাল, ঈশ্বর তোমাকে চোখ দেননি এটা সত্যি, কিন্তু তিনি তোমাকে এমন একটি হৃদয় দিয়েছেন যা সত্য ও মিথ্যেকে পরখ করতে পারে। তুমি কখনো হতাশ হও না, তোমার নিজের এক বিশেষ পরিচয় আছে। তার বাবা রামকৃষ্ণ খুব বুদ্ধিমান মানুষ ছিলেন। তিনি বিশালকে প্রায়ই খেতে, নদীর তীরে এবং জঙ্গলের পাশে নিয়ে যেতেন। তিনি বলতেন, বেটা, তোমার কান খোলো, শোনো, এটি পাখিদের কিচিরমিচির। প্রতিটি পাখির ডাক আলাদা হয়। তোতা পাখির ডাক তীক্ষ্ণ ও উজ্জ্বল, কোকিলের ডাক মিষ্টি ও সঙ্গীতময়, ময়ূরের ডাকে এক বিশেষ ছন্দ থাকে। এই সবগুলোকে চিনতে শেখো। ধীরে ধীরে বিশাল প্রকৃতির প্রতিটি শব্দকে চিনতে শিখল। সে বৃষ্টির ফোঁটার শব্দ থেকে বলে দিতে পারত কত জোরে বৃষ্টি হবে। সে বাতাসের ঝাপটা দেখে বুঝে যেত তুফান আসবে কিনা। গাছের পাতার খসখস শব্দ তাকে অনেক কিছু বলে দিত। একবার গ্রামে ভয়াবহ আগুন লেগেছিল। সবাই আতঙ্কে এদিকে সেদিকে ছুটছিল। মানুষ বুঝতে পারছিল না কোন দিকে যাবে। তখন বিশাল বাতাসের গতি অনুভব করল। সে আগুনের তাপ নিজের ত্বকে অনুভব করল এবং বাতাসে ধোঁয়ার গন্ধ শুকল। সে জোরে চিৎকার করে বলল, সবাই উত্তরের দিকে পালাও, আগুন দক্ষিণ দিক থেকে আসছে এবং বাতাসও সেই দিকেই বইছে। মানুষ প্রথমে সন্দেহ করেছিল যে একজন অন্ধ ব্যক্তি কিভাবে বলতে পারে, কিন্তু তাদের কাছে আর কোনো উপায় ছিল না। সবাই বিশালের কথা মেনে উত্তর দিকে পালাল। সত্যি, আগুন দক্ষিণ দিক থেকে এলো এবং সবাই বেঁচে গেল। সেই দিনের পর থেকে গ্রামের সবাই বুঝে গেল যে বিশাল কোনো সাধারণ ব্যক্তি নয়। সে অন্ধ ঠিকই, কিন্তু তার বোধশক্তি যে কোনো চক্ষুষ্মান ব্যক্তির চেয়ে অনেক উন্নত। মোহনের গ্রামের বাইরে কয়েক একর জমি ছিল, যেখানে সে গম, ধান ও সবজি ফলাত। কিন্তু প্রতিদিন তাকে একটি বড় সমস্যার মোকাবিলা করতে হতো। রাতের বেলা বন্য জানোয়ার এসে তার ফসল নষ্ট করে দিত। কখনো নীলগাই এসে পুরো ক্ষেতের ফসল খেয়ে ফেলত, কখনো বন্য শূকরের দল এসে জমি খুঁড়ে ফেলত, আবার কখনো বানরের দল এসে সবজি নিয়ে যেত। মোহন অনেক উপায় কাজে লাগিয়েছিল। সে ক্ষেতের চারদিকে উঁচু বেড়া দিল, মজবুত বাঁশের খুঁটি পুতল, রাতে মশাল জ্বালিয়ে রাখল যাতে জানোয়ার ভয় পায়। সে কিছু জায়গায় ঘণ্টিও বেঁধেছিল, যা বাতাসে বাজতে থাকত। কিন্তু কিছুতেই কাজ হল না। প্রতিদিন সকালে সে দেখত তার পরিশ্রম বৃথা গেছে। জানোয়াররা কোনো না কোনোভাবে খেতে ঢুকে পড়ত। ধীরে ধীরে মোহন দুশ্চিন্তাগ্রস্ত ও হতাশ হয়ে পড়ল।
তার আর্থিক অবস্থা খারাপ হতে থাকল। সে বুঝতে পারছিল না এখন কি করবে। একদিন সে খুব মন খারাপ করে ঘরে এলো এবং বড় ভাই বিশালের পাশে বসল। বিশাল মোহনের গলার স্বর শুনেই তার বিষণ্ণতা ধরে ফেলল। সে বলল, মোহন, ব্যাপার কি? তোমাকে চিন্তিত মনে হচ্ছে। তোমার নিঃশ্বাস ভারী এবং কণ্ঠে হতাশা রয়েছে। মোহন সব সমস্যার কথা খুলে বলল। বিশাল মন দিয়ে সব শুনল। তারপর ভেবেচিন্তে বলল, মোহন, আমাকে খেতে বসিয়ে দাও, আমি জানোয়ারদের তাড়িয়ে দেব। মোহন অবাক হয়ে গেল। সে বলল, কিন্তু ভাই সাহেব, আপনি তো অন্ধ, আপনি জানোয়ারদের দেখতে পাবেন না, তাহলে তাদের কিভাবে তাড়াবেন? বিশাল হাসল। তার হাসিতে আত্মবিশ্বাস ছিল। সে বলল, মোহন, জানোয়ারদের দেখা জরুরি নয়, তাদের শোনা, অনুভব করা এবং বোঝা জরুরি। আমি তাদের পায়ের শব্দ শুনেই চিনে নেব কোন জানোয়ার এসেছে, তারপর সেই অনুযায়ী আওয়াজ করব। মোহনের তার ভাইয়ের ওপর পূর্ণ ভরসা ছিল। পরের দিন সে ক্ষেতের এক কোণে একটি ছোট কিন্তু মজবুত কুঁড়েঘর বানিয়ে দিল। কুঁড়েঘরে একটি তক্তপোষ ও কিছু প্রয়োজনীয় জিনিস রেখে দিল। সে বিশালকে সেখানে বসিয়ে দিয়ে বলল, ভাই সাহেব, যদি কোনো জানোয়ারের শব্দ শুনতে পান তবে জোরে আওয়াজ দেবেন। জানোয়ার ভয় পেয়ে পালিয়ে যাবে এবং আমাদের ফসল বেঁচে যাবে। বিশাল মাথা নেড়ে সায় দিল। সেই দিন থেকেই সে ক্ষেতের কুঁড়েঘরে থাকতে শুরু করল। প্রথম রাতে যখন একটি নীলগাই ক্ষেতের দিকে এলো, বিশাল তার ভারী পায়ের শব্দ চিনে ফেলল। সে তৎক্ষণাৎ গম্ভীর ও গর্জনকারী স্বরে চিৎকার করতে শুরু করল। নীলগাই ভয় পেয়ে পালিয়ে গেল। দ্বিতীয় রাতে বানরের দল এলো। বিশাল তাদের কিচিরমিচির এবং গাছের ডালপালার নড়াচড়ার শব্দ শুনল। সে জোরে জোরে তালি বাজাল এবং চিৎকার করল। বানরেরাও পালিয়ে গেল। এভাবে অনেক দিন কেটে গেল। বিশালের পরিকল্পনা সফল হল। এখন আর কোনো জানোয়ার খেতে ঢুকতে পারত না। মোহনের ফসল সুরক্ষিত থাকতে শুরু করল। মোহন খুব খুশি ছিল এবং তার ভাইয়ের জন্য খুব গর্ব অনুভব করত। কয়েক সপ্তাহ কেটে গেল। একদিন ভোরের সময় সূর্য তখনও পুরোপুরি ওঠেনি। বিশাল তার কুঁড়েঘরে বসে সকালের ঠান্ডা হাওয়া উপভোগ করছিল। পাখিগির কিচিরমিচির তার খুব ভালো লাগছিল। তখনই হঠাৎ সে দূর থেকে দ্রুত দৌড়ানোর শব্দ শুনল। পায়ের শব্দ হালকা হলেও গতি ছিল তীব্র। সেই পদশব্দে এক অদ্ভুত আতঙ্ক ও অস্থিরতা ছিল। বিশাল মন দিয়ে শুনল। সে ভাবল, এটি কোনো হরিণের পায়ের শব্দ। তারপর সে অনুভব করল যে পায়ের শব্দে একটি অতিরিক্ত ওজন ছিল। সে মনে মনে ভাবল, এটি পুরুষ হরিণ হতে পারে না। পুরুষ হরিণ অনেক বেশি ক্ষিপ্রতায় দৌড়ায়। এটি একটি স্ত্রী হরিণী। কিছুক্ষণের মধ্যেই সে তার ক্ষেতের বেড়া ভাঙার শব্দ শুনল। সাধারণ হরিণ তো বেড়া অনায়াসেই টপকে যেত, কিন্তু এটি বেড়া ভেঙেছে। বিশাল ভাবল, এর মানে হল এই হরিণীটি অন্তঃসত্ত্বা। তাই সে লাফ দেয়নি, কারণ তার পেটে থাকা সন্তানের জন্য সে চিন্তিত ছিল। হরিণীটি দ্রুত ক্ষেত পার হয়ে চলে গেল। বিশাল তাকে তাড়াল না, কারণ সে বুঝে গিয়েছিল যে হরিণীটি কোনো বিপদে পড়ে পালাচ্ছে। কয়েক মিনিট পরেই বিশাল ঘোড়ার খুরের শব্দ শুনতে পেল। অনেকগুলো ঘোড়া ছিল এবং তাদের শব্দ সুসংগঠিত ছিল, যা বুঝিয়ে দিচ্ছিল এটি কোনো বাহিনী বা রাজার দল। ঘোড়ার খুরের শব্দ ছিল দ্রুত ও ছন্দময়, সাথে কিছু মানুষের গলার আওয়াজও আসছিল। থামো, এখানেই থামো, একটি গম্ভীর ও কর্তৃত্বপূর্ণ কণ্ঠস্বর ভেসে এলো। ঘোড়াগুলো থেমে গেল। বিশাল বুঝে গেল যে কোনো বড় মাপের মানুষ এসেছেন। গলার স্বরে যে দাপট ছিল তা কোনো সাধারণ মানুষের হতে পারে না। রাজা বিক্রমাদিত্য তার ৫০ জন সৈন্য নিয়ে শিকারে বেরিয়েছিলেন। তারা সেই হরিণীটির পিছু নিচ্ছিলেন। রাজা ঘোড়া থেকে নামলেন এবং বিশালের কুঁড়েঘরের দিকে এগিয়ে গেলেন। তিনি দেখলেন সাধারণ পোশাকে এক সাদাসিধে মানুষ বসে আছে। রাজা জিজ্ঞেস করলেন, ওহে ভাই, তুমি এখান দিয়ে কোনো হরিণকে দৌড়ে যেতে দেখেছ? আমরা সেটিকে শিকার করছি। বিশাল রাজার কণ্ঠস্বরের প্রতিধ্বনি মন দিয়ে শুনল। সে বুঝে নিল যে ইনি কোনো রাজা বা বড় ধনী ব্যক্তি। সে মাথা নত করে বিনম্রভাবে বলল, মহারাজ, আমি তো অন্ধ, আমি দেখতে পাই না। তবে যে জানোয়ারটি এখান দিয়ে গেছে সেটি আপনার শিকারের যোগ্য নয়। রাজা বিক্রমাদিত্য চমকে উঠলেন। তার মুখে অবাক হওয়ার ছাপ ফুটে উঠল। তিনি বললেন, তুমি অন্ধ? তবুও তুমি কিভাবে জানলে যে আমি কোনো জানোয়ারের পিছু নিচ্ছি? আর তুমি এটা কিভাবে বলতে পারো যে সেটি আমার শিকারের যোগ্য নয়? বিশাল শান্ত ও আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল, মহারাজ, যে জানোয়ারটি এখান দিয়ে গেছে সেটি কোনো পুরুষ হরিণ নয়, বরং একটি স্ত্রী হরিণী, এবং সে অন্তঃসত্ত্বা।
একজন হবু মাকে স্বীকার করা আপনার মতো ন্যায়পরায়ণ ও ধর্মপ্রাণ রাজার সাজে না, তাই আমার মতে সে আপনার স্বীকারের যোগ্য নয়। রাজার মুখে এখন আরও গভীর বিস্ময়। তার সাথে আসা সমস্ত সৈন্যরাও আশ্চর্যের সাথে একে অপরের দিকে তাকাতে লাগল। রাজা জিজ্ঞেস করলেন, কিন্তু তুমি এটা জানলে কিভাবে? তুমি তো অন্ধ। তুমি দেখলে কিভাবে যে ওটা হরিণী ছিল এবং সেও আবার অন্তঃসত্ত্বা? বিশাল ধৈর্য ধরে বুঝিয়ে বলল, মহারাজ, যখন সেই হরিণীটি আমার ক্ষেত দিয়ে গেল তখন আমি তার দৌড়নোর গতি এবং পায়ের শব্দ মন দিয়ে শুনেছিলাম। পুরুষ হরিণের পা হালকা হয় এবং সে খুব দ্রুত দৌড়ায়, কিন্তু এই জানোয়ারটির পায়ে অতিরিক্ত ওজন ছিল এবং তার নিঃশ্বাসও ভারী ছিল। এগুলো স্ত্রী হরিণীর লক্ষণ। এছাড়া মহারাজ, আমার ক্ষেতের বেড়া খুব একটা উঁচু নয়। যদি সেটি সুস্থ পুরুষ হরিণ হতো তবে সে সহজেই লাফ দিয়ে বেড়া পার হয়ে যেত, কিন্তু এই জানোয়ারটি তা করেনি। সে বেড়া ভেঙে রাস্তা তৈরি করেছে। এর থেকেই আমি বুঝে গেলাম যে সে অন্তঃসত্ত্বা এবং নিজের পেটে থাকা সন্তানের সুরক্ষার জন্য সে লাফ দেয়নি। রাজা বিক্রমাদিত্য পুরোপুরি স্তম্ভিত হয়ে গেলেন। তিনি নিজের জীবনে এমন তীক্ষ্ণ বুদ্ধি ও বোধ কখনো দেখেননি। একজন অন্ধ ব্যক্তি যে জানোয়ারটিকে দেখেনি পর্যন্ত, সে শুধুমাত্র শব্দ ও সংকেত থেকে এত কিছু বুঝে গেল। রাজা তৎক্ষণাৎ তার এক বিশ্বাসভাজন সৈন্যকে ডাকলেন। তিনি বললেন, দেখো, আমি এই কথার সত্যতা জানতে চাই। তুমি জলদি সেই জানোয়ারটিকে খুঁজে বের করো এবং দেখো যে এই অন্ধ ব্যক্তিটি ঠিক বলছে কিনা। যদি সত্যিই সেই হরিণী অন্তঃসত্ত্বা হয় তবে আমরা তাকে মারব না। আমি কোনো হবু মাকে স্বীকার করব না। সৈন্য রাজার আজ্ঞা নিল। সে নিজের ঘোড়ায় সওয়ার হল এবং দ্রুত হরিণীর খোঁজে বেরিয়ে পড়ল। কিছু দূর যাওয়ার পর সে দেখল যে সেই হরিণীটি একটি বিশাল অশ্বত্থ গাছের নিচে দাঁড়িয়েছিল। তার নিঃশ্বাস ফুলছিল এবং তাকে খুব ক্লান্ত দেখাচ্ছিল। সৈন্যটি খুঁটিয়ে দেখল। হরিণীর পেট দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে অন্তঃসত্ত্বা। তার পেট ফোলা ছিল। এটি দেখে সৈন্যটি অবাক হয়ে গেল। সে তক্ষুনি ফিরে এলো এবং রাজার কাছে গিয়ে পৌঁছল। সে শ্রদ্ধার সাথে বলল, মহারাজ, এই অন্ধ ব্যক্তিটি যা বলেছিলেন তা একদম সত্যি। সেটি আসলেই একটি অন্তঃসত্ত্বা হরিণী। আমি নিজের চোখে দেখে এসেছি। এটি শুনে রাজা বিক্রমাদিত্য পুরোপুরি বিমোহিত হয়ে গেলেন। তারা ভাবনায় পড়ে গেলেন যে একজন অন্ধ ব্যক্তি কিভাবে এত সূক্ষ্ম ও নিখুঁত বিষয় জানতে পারে। রাজা বিক্রমাদিত্য স্থির করলেন যে তিনি এই রহস্য অবশ্যই জানবেন। তিনি বিশালের কাছে এসে বললেন, দেখো ভাই, আমার বিশ্বাসই হচ্ছে না যে তুমি সত্যিই অন্ধ। তোমার বোধ শক্তি ও বুদ্ধি তো যে কোনো চক্ষুষ্মান মানুষের চেয়েও তীক্ষ্ণ। আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। তুমি কি আমার প্রশ্নের উত্তর দেবে? বিশাল বিনম্রভাবে বলল, মহারাজ, আপনি যা খুশি জিজ্ঞাসা করতে পারেন। আমি আমার ক্ষমতা অনুযায়ী সত্য বলার চেষ্টা করব। রাজা গম্ভীরভাবে জিজ্ঞেস করলেন, বলো, তোমার নাম কি? তুমি এখানে কি করছো? আর তুমি এই জ্ঞান কিভাবে পেলে? বিশাল উত্তর দিল, মহারাজ, আমার নাম বিশাল। আমি এই দেবপুর গ্রামের বাসিন্দা। আমার ছোট ভাই মোহন চাষবাস করে। তার কৃতে জানোয়ার এসে ফসল নষ্ট করে দিত, তাই আমি এখানে বসে জানোয়ার তাড়াই। আর আমার জ্ঞানের কথা যদি বলেন মহারাজ, তবে ঈশ্বর আমাকে চোখ দেননি এটা সত্যি, কিন্তু তিনি আমাকে শোনা, ঘ্রাণ নেওয়া এবং অনুভব করার এক অদ্ভুত শক্তি দিয়েছেন। আমার বাবা মা শৈশব থেকেই শিখিয়েছেন কিভাবে বাকি ইন্দ্রিয়গুলোকে তীক্ষ্ণ করতে হয়। আমি বছরের পর বছর ধরে অভ্যাস করছি এবং এখন শব্দ, গন্ধ ও স্পর্শ থেকে অনেক কিছু বুঝে নিতে পারি। রাজা বিক্রমাদিত্য খুব প্রভাবিত হলেন। তিনি ভাবলেন, এমন বুদ্ধিমান ও প্রতিভাবান ব্যক্তি তার রাজ্যের সেবায় থাকা উচিত। তিনি সিদ্ধান্ত নিলেন বিশালকে নিজের সাথে প্রাসাদে নিয়ে যাবেন। রাজা বললেন, বিশাল, আমি তোমার ওপর খুব সন্তুষ্ট। তোমার বুদ্ধিমত্তা অনন্য। আমি চাই তুমি আমার সাথে প্রাসাদে চলো। আমি তোমাকে আমার দরবারে একটি বিশেষ স্থান দিতে চাই। বিশাল কিছুটা অবাক হল। সে এত বড় সম্মানের আশা করেনি। সে বলল, মহারাজ, এটি অনেক বড় সম্মান, কিন্তু আমাকে আমার ভাই মোহনের কাছে অনুমতি নিতে হবে। মোহন তখন খেতেই কাজ করছিল। তাকে ডাকা হল। সে যখন সব শুনল তার চোখে জল এলো। সে একই সাথে খুশি ও দুঃখী ছিল। খুশি এই কারণে যে তার ভাই এত বড় সম্মান পাচ্ছে, আর দুঃখী এই কারণে যে এখন সে ভাইয়ের থেকে দূরে থাকবে। বিশাল মোহনের কাছে গিয়ে তার হাত ধরল। সে বলল, মোহন, তুই চিন্তা করিস না। এখন ক্ষেত নিরাপদ। জানোয়াররা আর ফিরে আসবে না, কারণ আমি তাদের খুব ভয় দেখিয়েছি, আর আমি মাঝে মাঝে তোকে দেখতে আসব। মোহন তার ভাইকে জড়িয়ে ধরল। সে কাঁদতে কাঁদতে বলল, ভাই সাহেব, আপনার জন্য আমার খুব গর্ব হচ্ছে।
আপনি যান, আমি ঠিক আছি, আপনার খুশিতেই আমার খুশি। রাজা বিক্রমাদিত্য মোহনকেও সম্মানিত করলেন এবং তাকে কিছু স্বর্ণমুদ্রা দিলেন। তারপর বিশালকে নিয়ে প্রাসাদে চলে গেলেন। প্রাসাদটি ছিল বিশাল ও রাজকীয়। বিশাল যখন সেখানে পৌঁছল, সে প্রাসাদের বাতাসে এক আলাদা সুগন্ধ অনুভব করল। মার্বেলের মেঝের ওপর হাঁটার শব্দ ছিল অন্যরকম। চারদিকে সৈন্যদের পায়ের শব্দ, সভাশব্দের ফিসফিসানি এবং দাসীদের নুপুরির নিক্কণ, সবকিছুই যেন এক নতুন জগতের গল্প বলছিল। রাজা বিশালকে একটি সুন্দর ঘর দিলেন। ঘরে রেশমি বিছানা, নরম তোশক এবং সুগন্ধি ফুল রাখা ছিল। বিশাল প্রতিটি জিনিস ছুঁয়ে অনুভব করল। তার প্রাসাদের পরিবেশ ভালো লাগল, কিন্তু সে তার গ্রাম ও ভাইকে খুব মনে করছিল। সন্ধ্যায় রাজা বিশালকে সভায় ডাকলেন। রাজা বললেন, বিশাল, প্রথমে তুমি তোমার নিজের সম্পর্কে বিস্তারিত বলো। তোমার জীবন কেমন কেটেছে, তুমি কিভাবে এই শক্তিগুলো অর্জন করলে? বিশাল তার পুরো জীবনের গল্প শোনাল। সে জানাল কিভাবে তার বাবা মা অন্ধত্বকে কখনো দুর্বলতা হিসেবে মেনে নিতে দেননি, কিভাবে তারা তাকে প্রকৃতির সাথে যুক্ত করেছিলেন, কিভাবে শৈশব থেকেই সে শব্দ চিনতে শিখেছিল, গন্ধ দিয়ে জিনিস শনাক্ত করতে শিখেছিল এবং স্পর্শের মাধ্যমে বস্তুর গঠন বুঝতে শিখেছিল। রাজা মন দিয়ে শুনছিলেন। বিশালের জীবনকাহিনী তার কাছে খুব প্রেরণাদায়ক মনে হল। তিনি ভাবলেন, এই ব্যক্তি শুধু বুদ্ধিমানই নয়, বরং খুব সাহসীও। অন্ধ হয়েও সে হার মানেনি। সেই দিন রাজসভায় অনেক মন্ত্রী ও সভাসদ উপস্থিত ছিলেন। সবাই কৌতূহল নিয়ে বিশালকে দেখছিলেন। কেউ কেউ ভাবছিলেন, রাজা কেন একজন অন্ধ ব্যক্তিকে প্রাসাদে ডেকে আনলেন? কিন্তু বুদ্ধিমান লোকেরা রাজার সিদ্ধান্তের সম্মান করছিলেন। পরের দিন রাজা বিক্রমাদিত্য বিশালকে তার ব্যক্তিগত কক্ষে ডাকলেন। সেখানে শুধু তারা দুজনই ছিলেন। রাজার চোখে মুখে গাম্ভীর্য ছিল। তার মনে এমন একটি প্রশ্ন ছিল যা বছরের পর বছর তাকে পীড়া দিচ্ছিল। রাজা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বিশাল, আমি তোমাকে একটি খুব ব্যক্তিগত প্রশ্ন করতে চাই। এই প্রশ্নটি আমার হৃদয়ে অনেক বছর ধরে আটকে আছে এবং আমি এর উত্তর জানতে চাই। বিশাল বলল, মহারাজ, আপনি নিঃসংকোচে বলতে পারেন। রাজা বললেন, বিশাল, তুমি কি বলতে পারো আমি আমার বাবা মায়ের আসল সন্তান নাকি অন্য কারো? এই বিষয়টি শৈশব থেকেই আমাকে ভাবায়। মাঝে মাঝে আমার মনে হয় আমি আলাদা। বিশাল চমকে গেল। এটি অত্যন্ত সংবেদনশীল প্রশ্ন ছিল। সে ভাবল, রাজা কেন এমন জিজ্ঞাসা করছেন? বিশালের সাবধানে বলল, মহারাজ, এই প্রশ্নটি খুব গুরুতর। আপনি রাজা, সিংহাসনের মালিক, এই কথায় আপনার কি এসে যায়? রাজা দৃঢ়ভাবে বললেন, না বিশাল, এই প্রশ্নটি আমার মনে গেঁথে আছে। আমি এর উত্তর জানতে চাই, তা সে যাই হোক না কেন। তোমার যদি আমার মায়ের সাথে দেখা করার প্রয়োজন হয়, আমি তার ব্যবস্থা করে দেব। আমার বাবা তো আর এই পৃথিবীতে নেই। বিশালের মনে দ্বন্দ্ব চলছিল, সত্য বলব কিনা। যদি সত্য বলি তবে রাজা কষ্ট পাবেন, আবার মিথ্যে বললে তা ধর্মের বিরুদ্ধে হবে। শেষমেশ সে বলল, মহারাজ, আপনার মায়ের সাথে দেখা করার প্রয়োজন নেই, আমি এখনই বলতে পারি। তবে আগে আমাকে কথা দিন যে আপনি আমার উত্তরে রাগ করবেন না। রাজা কথা দিলেন যে তিনি রাগ করবেন না। বিশাল গভীর শ্বাস নিয়ে ধীরে ধীরে বলল, মহারাজ, সত্য এই যে আপনি একজন কৃপণ ব্যবসায়ীর সন্তান এবং সেই ব্যবসায়ীর কৃপণতার স্বভাব আপনার মধ্যেও চলে এসেছে। এটি শোনামাত্রই রাজার মুখ লাল হয়ে গেল। তার চোখে ক্রোধ ফুটে উঠল। তিনি রাগে তলোয়ার বের করে ফেললেন, কিন্তু পরক্ষণেই তার প্রতিশ্রুতির কথা মনে পড়ল। তিনি তলোয়ার আবার খাপে পুরলেন এবং তখনই মা রানী দেবকীর কক্ষের দিকে ছুটলেন। রাজা ক্রোধ ও কৌতূহল নিয়ে মায়ের কাছে পৌঁছালেন। রানী দেবকী কখন পূজা করছিলেন। রাজাকে এভাবে আসতে দেখে তিনি ঘাবড়ে গেলেন। রাজা কড়া সুরে বললেন, মা, আমাকে সত্যি বলো, আমি কি আসলেই তোমারও বাবার আসল ছেলে? যদি মিথ্যে বলো তবে আমি নিজের প্রাগ দিয়ে দেব। রানী দেবকী কেঁপে উঠলেন। তার হাত থেকে পূজার থালা পড়ে গেল। তিনি ছেলের মুখে ক্রোধ ও যন্ত্রণা দেখলেন। তার চোখে জল এলো। রানী কাঁপা কাঁপা গলায় বললেন, বেটা, তোমাকে এই কথা কে বলল? রাজা আগে সত্যিটা জানতে চাইলেন। রানী দেবকী চোখের জল মুছে বসলেন এবং দীর্ঘশ্বাস নিলেন। তিনি বললেন, বেটা, সত্য এই যে তুমি আমাদের নিজের নও, আমাদের কোনো সন্তান হয়নি।
আমরা বছরের পর বছর সন্তানের জন্য প্রার্থনা করেছি, কিন্তু ঈশ্বর আমাদের সন্তান দেননি। রানী আরও জানালেন, তোমার বাবার এক খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, ব্যবসায়ী ধনপথ। সে খুব ধনী ছিল, কিন্তু খুব কৃপণও ছিল। তার একটি ছেলে ছিল, তুমি। তুমি যখন খুব ছোট ছিলে, একদিন রাতে তাদের বাড়িতে ভয়াবহ আগুন লাগে। পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। ধনপথ, তার স্ত্রী এবং পরিবারের সবাই সেই আগুনে মারা যায়। শুধু তুমি বেঁচে গিয়েছিলে, কারণ সেই রাতে তুমি তোমার দিদিমার বাড়িতে ছিলে। তোমার বাবা বন্ধুর মৃত্যুতে খুব কষ্ট পেয়েছিলেন। তিনি ভেবেছিলেন তোমাকে অনাথ হিসেবে ছেড়ে দেওয়া যায় না, তাই তিনি তোমাকে দত্তক নিয়েছিলেন। আমরা তোমাকে নিজের সন্তানের মতো পালন করেছি। তোমাকে কখনো বুঝতে দিইনি যে তুমি আমাদের নিজের নও, কিন্তু এটা সত্যি যে তুমি আমাদের রক্তের নও। রাজা বিক্রমাদিত্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তার মনে ঝড় বইছিল। একদিকে নিজের আসল পরিচয় জেনে ধাক্কা লেগেছে, অন্যদিকে সেই বাবা মায়ের ভালোবাসার কথা মনে পড়ছিল যারা তাকে আপন করে নিয়েছিলেন। তিনি চুপচাপ নিজের ঘরে চলে গেলেন। কিছুক্ষণ পর তিনি বিশালের কাছে এলেন। রাজা জিজ্ঞেস করলেন, বিশাল, তুমি কিভাবে জানলে যে আমার আসল বাবা একজন কৃপণ ব্যবসায়ী ছিলেন? বিশাল নম্রভাবে বুঝিয়ে বলল, মহারাজ, আমি এখানে আসার পর থেকে আপনি আমাকে অনেক প্রশ্ন করেছেন। আমি প্রতিটি প্রশ্নের সঠিক ও দরকারি উত্তর দিয়েছি। আমি আপনাকে সেই হরিণীর কথা বলেছি যা সত্য প্রমাণিত হয়েছে। আমি আপনার সমস্যাগুলো বোঝার চেষ্টা করেছি। কিন্তু মহারাজ, আপনি যদি কোনো উদার ও দাতা রাজার সন্তান হতেন, তবে এতক্ষণে আপনি আমাকে পুরস্কার ও সম্মানে ভরিয়ে দিতেন। কিন্তু আপনি আমাকে একটি মুদ্রাও দেননি। আপনার আচরণে কৃপণতা পরিষ্কার দেখা যাচ্ছিল। এটিই ছিল আপনার আসল স্বভাবের পরিচয়। তাই আমি বুঝে গিয়েছিলাম যে আপনি কোনো কৃপণ ব্যবসায়ীর সন্তান, কোনো উদার রাজার নন। রাজা নিজের ভুল বুঝতে পারলেন এবং লজ্জিত হলেন। তিনি মাথা নিচু করে বললেন, বিশাল, তুমি একদম ঠিক বলেছ। আমি তোমার কদর করিনি। এটি আমার অনেক বড় ভুল ছিল। আজ থেকে আমি আমার এই কৃপণতার স্বভাব চিরতরে ত্যাগ করছি। আমি কথা দিচ্ছি, এখন থেকে আমি একজন উদার ও দাতা রাজা হব। এই বলে রাজা মোহর ভর্তি একটি বড় থলে আনিয়ে বিশালের হাতে দিলেন। তিনি বললেন, বিশাল, এটি তোমার জ্ঞান ও সত্যের সম্মান, আর আমি নিশ্চিত যে আজ আমাদের মধ্যে যা কথা হয়েছে তা তুমি নিজের মনেই গোপন রাখবে। বিশাল হাত জোড় করে বলল, মহারাজ, আমার বাবা মায়ের আত্মার কসম, এই গোপন কথা আমার হৃদয়েই চাপা থাকবে। আমি কাউকে বলবো না। রাজা সন্তুষ্ট হলেন এবং বিশালকে জড়িয়ে ধরলেন। কয়েক সপ্তাহ কেটে গেল। বিশাল এখন প্রাসাদের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিল। রাজা প্রতিটি বড় সিদ্ধান্তের আগে বিশালের পরামর্শ নিতেন। কিন্তু এই ঘটনায় দরবারের কিছু পুরনো মন্ত্রীর হিংসে হতে শুরু করল। একজন মন্ত্রীর নাম ছিল সুরেন্দ্র। সে রাজার পুরনো উপদেষ্টা ছিল এবং গত 10 বছর ধরে দরবারে গুরুত্বপূর্ণ পদে ছিল। বিশাল আসার পর থেকে তার গুরুত্ব কমে যাচ্ছিল। রাজা এখন তার বদলে বিশালের কথা বেশি শুনতেন। এই বিষয়টি সুরেন্দ্রর খুব গায়ে লাগত। সুরেন্দ্রর মনে কুমন্ত্রণা জাগল। সে ভাবল, এই অন্ধ মানুষটা কোথা থেকে এলো? রাজা তো এখন এরই কথা শোনেন। আমাকে কেউ আমলই দিচ্ছে না। আমাকে কিছু একটা করতে হবে। এক রাতে বিশাল নিজের ঘরে ঘুমোচ্ছিল। রাতের দ্বিতীয় প্রহরে হঠাৎ তার ঘুম ভেঙে গেল। সে দূর থেকে কোনো ফিসফিসানি শুনতে পেল। প্রাসাদের রাতের বেলা এমন শব্দ স্বাভাবিক নয়। বিশাল মন দিয়ে শুনল। দুজন লোক প্রাসাদের বাগানে কথা বলছিল। একটি কণ্ঠ ছিল সুরেন্দ্রর, যা বিশাল এখন চিনতে পারত। অন্য কণ্ঠটি ছিল কোনো অচেনা মানুষের। অচেনা লোকটি জিজ্ঞেস করল, সুরেন্দ্র, সব প্রস্তুতি হয়ে গেছে তো? সুরেন্দ্র ফিসফিস করে বলল, হ্যাঁ, প্রতিবেশী রাজ্যের রাজা রণজিতের সাথে সব পরিকল্পনা হয়ে গেছে। শীঘ্রই বিক্রমাদিত্যের অন্ত হবে, আর তারপর আমি এই রাজ্যের প্রধানমন্ত্রী হব। কিন্তু অচেনা লোকটি সতর্ক করে দিয়ে বলল, সাবধান থেকো, ওই অন্ধ বিশাল থেকে দূরে থেকো। শুনেছি সে খুব চালাক। ওই অন্ধটাকে নিয়ে কিসের চিন্তা? সুরেন্দ্র অহংকার করে বলল, ও তো কিছুই দেখতে পায় না। আমি সাবধানতার সাথেই কাজ করছি। বিশালের হৃৎপিণ্ড দ্রুত ধরভর করতে লাগল। সে ভাবল, এটি তো খুব গুরুতর ব্যাপার। সুরেন্দ্র রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমাকে এখনই রাজাকে জানাতে হবে। পরদিন সকালে বিশাল রাজাকে ব্যক্তিগতভাবে ডাকার বার্তা পাঠাল। রাজা এলে বিশাল বলল, মহারাজ, আমাকে একটি খুব গুরুতর কথা বলতে হবে। আমার সন্দেহ হচ্ছে যে দরবারে কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। রাজা চমকে উঠলেন। কি?
তুমি একই বলছো বিশাল, কাকে তোমার সন্দেহ হয়? বিশাল রাতের পুরো ঘটনাটি জানাল। রাজার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। সুনেন্দ্র, কিন্তু সে তো আমার বিশ্বাসভাজন মন্ত্রী, আমি তাকে পুরোপুরি ভরসা করি। বিশাল বলল, মহারাজ, আমি কোনো অভিযোগ করছি না, কিন্তু আমি যা শুনেছি তা উদ্বেগজনক। ভালো হবে যদি আগে তদন্ত করে নেওয়া যায়। রাজা তখনই তার সবচেয়ে ভরসাযোগ্য সিপাহা সালারকে ডাকলেন। তার নাম ছিল সেনাপতি অর্জুন। রাজা তাকে পুরো বিষয়টি জানালেন এবং বললেন, অর্জুন, আমি চাই সুরেন্দ্রর ওপর গোয়েন্দা নজরদারি রাখা হোক। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখা হোক সে কোথায় যায়, কার সাথে দেখা করে এবং কারা কারা তার সংস্পর্শে আছে। এই সব তথ্য আমাকে দেওয়া হোক। তবে খুব সাবধানে কাজ করতে হবে, সুরেন্দ্র যেন সন্দেহ না করে। সেনাপতি অর্জুন কিছু দক্ষ গোয়েন্দাকে এই কাজে লাগিয়ে দিলেন। তারা সুরেন্দ্রর প্রতিটি নড়াচড়ার ওপর নজর রাখতে লাগল। কিছু গোয়েন্দা সভাসদদের বেশে দরবারে থাকতে শুরু করল, আবার কেউ কেউ ব্যবসায়ীর ছদ্মবেশ ধারণ করল। প্রায় 10 দিন ধরে তদন্ত চলল। তারপর একদিন সেনাপতি অর্জুন কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ নিয়ে রাজার কাছে এলেন। সেনাপতি বললেন, মহারাজ, বিশালের সন্দেহ একদম ঠিক ছিল। সুরেন্দ্র সত্যি এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত। আমাদের গোয়েন্দারা দেখেছে যে সে রাতের বেলা গোপনে প্রতিবেশী রাজ্যের রাজার রণজিতের দূতদের সাথে দেখা করে। সে সীমান্তে মোতায়েন সৈন্যদের সংখ্যা কমিয়ে দিয়েছে। সে কিছু সভাসদকেও নিজের দলে টেনে নিয়েছে। তারা সবাই মিলে আপনার বিরুদ্ধে বিদ্রোহের পরিকল্পনা করছে। এটি শুনে রাজার মুখের ভাব বদলে গেল। তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে যাকে তিনি এতটা ভরসা করেছিলেন সেই তার সাথে বিশ্বাসঘাতকতা করছে। রাজা বিশালকে ডাকলেন। বিশাল, তোমার সন্দেহ একদম ঠিক প্রমাণিত হয়েছে। সুরেন্দ্র সত্যি দেশদ্রোহী। কিন্তু এখন আমি কি করি? আমার পাকাপোক্ত প্রমাণ চাই, যাতে আমি তাকে সবার সামনে মুখোশ খুলে দিতে পারি। বিশাল কিছুক্ষণ ভাবল। তারপর সে বলল, মহারাজ, যদি অনুমতি দেন তবে আমার কাছে একটি পরিকল্পনা আছে। এমন পরিকল্পনা যাতে সুরেন্দ্র নিজেই নিজের স্বরূপ উন্মোচন করে দেবে। রাজা উৎসুক হয়ে জিজ্ঞেস করলেন, কেমন পরিকল্পনা? বিশাল বুঝিয়ে বলল, মহারাজ, কাল দরবারে আপনি ঘোষণা করুন যে আপনি রাজকোষের দায়িত্ব আপনার সবচেয়ে সৎ ও যোগ্য মন্ত্রীকে সঁপে দিতে চান। যদি সুরেন্দ্র সত্যিই অনুগত হয় তবে সে এই কথায় খুশি হবে, কিন্তু যদি সে বিশ্বাসঘাতক হয় তবে তার মুখ ও আচরণে সব কিছু প্রকাশ পেয়ে যাবে। একজন বিশ্বাসঘাতকের মনে সবসময় ভয় থাকে যে কখন তার রহস্য ফাঁস হয়ে যায়। রাজার এই পরিকল্পনাটি পছন্দ হল। তিনি মাথা নেড়ে সায় দিলেন। পরের দিন দরবার কানায় কানায় পূর্ণ ছিল। সমস্ত মন্ত্রী, সভাসদ, সেনাপতি ও কর্মকর্তারা নিজ নিজ আসনে উপস্থিত ছিলেন। সুরেন্দ্রও তার জায়গায় বসেছিল। বিশালও এক কোণে চুপচাপ বসেছিল, কিন্তু তার কান প্রতিটি শব্দের উপর তীক্ষ্ণ নজর রাখছিল। রাজা বিক্রমাদিত্য নিজের সিংহাসনে বসলেন এবং গম্ভীর স্বরে ঘোষণা করলেন, আজ আমি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছি। আমি ঠিক করেছি যে রাজকোষ দেখাশোনার দায়িত্ব এখন থেকে একজন মন্ত্রীর হাতে সঁপে দেওয়া হবে। এই দায়িত্ব আমাদের সবচেয়ে সৎ, যোগ্য ও বিশ্বাসভাজন মন্ত্রীকে দেওয়া হবে। এটি শোনা মাত্রই সুরেন্দ্রর মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার কপালে ঘাম দেখা দিল এবং হাত কাঁপতে লাগল। সে জানত যে অন্য কেউ রাজকোষের দেখাশোনা করলে তার ষড়যন্ত্রে বাধা আসবে। তাকে রাজকোষ থেকে টাকা চুরি করে রাজা রণজিৎকে দিতে হতো। সুরেন্দ্র ঘাবড়ে গিয়ে উঠে দাঁড়াল এবং চড়া সুরে বলল, মহারাজ, এই দায়িত্ব আমাকে কেন দেওয়া হচ্ছে না? আমি তো 10 বছর ধরে আপনার সেবা করছি। আমি সবসময় আপনার অনুগত থেকেছি। তার কণ্ঠে আতঙ্ক ও অস্থিরতা পরিষ্কার ফুটে উঠছিল। দরবারের সবাই অবাক হয়ে তার দিকে তাকাতে লাগল। রাজাও তার আচরণ লক্ষ্য করলেন। বিশাল সুরেন্দ্রর কণ্ঠস্বরে উত্তেজনা, আতঙ্ক ও ভয় অনুভব করল। সে নিচু স্বরে রাজাকে বলল, মহারাজ, আপনি দেখলেন, একজন সত্যবাদী ও সৎ মানুষ নিজের সততার জন্য কখনও এতটা অস্থির হয় না। যে ব্যক্তি সত্যিই অনুগত সে শান্তভাবে তার রাজার সিদ্ধান্ত মেনে নেয়, কিন্তু সুরেন্দ্রর অস্থিরতা পরিষ্কার বলে নিচ্ছে যে সে কিছু লুকাচ্ছে। রাজা সেনাপতি অর্জুনকে ইশারা করলেন, সুরেন্দ্রকে গ্রেপ্তার করো। সেনাপতি অর্জুন সংকেত দেওয়া মাত্রই 10 জন সৈন্য দ্রুত এগিয়ে এলো। সুরেন্দ্র নিজের তলোয়ার বের করার চেষ্টা করল, কিন্তু সে 4 দিক থেকে ঘেরাও হয়ে গিয়েছিল। সৈন্যরা তাকে ধরে ফেলল। একজন সৈন্য সুরেন্দ্রর কোমরে বাঁধা থলেটি খুলল। তার ভেতর থেকে প্রতিবেশী রাজ্যের রাজা রণজিতের সই করা অনেক চিঠি বেরোল। চিঠিতে ষড়যন্ত্রের পুরো নীল নকশা লেখা ছিল। থলেতে সোনার মোহরও ছিল, যা রণজিৎ সুরেন্দ্রকে দিয়েছিল। পুরো দরবারে নিস্তব্ধতা নেমে এলো। সবাই অবাক হয়ে গেল।
কেউ বিশ্বাস করতে পারছিল না যে সুরেন্দ্রর মতো পুরনো ও বিশ্বাসভাজন মন্ত্রী বিশ্বাসঘাতক বেরোবে। রাজা ক্রোধে ফেটে পড়ে বললেন, সুরেন্দ্র, তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে। আমি তোমাকে সম্মান দিয়েছি, বিশ্বাস করেছি, কিন্তু তুমি আমার সাথে প্রতারণা করলে। তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সুরেন্দ্র মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার বলার মতো কিছু ছিল না। সৈন্যরা তাকে টেনে হিঁচড়ে কারাগারের দিকে নিয়ে গেল। রাজা বিশালের দিকে তাকালেন। তার চোখে কৃতজ্ঞতা ছিল। বিশাল, তুমি শুধু আমার চোখই খোলনি, বরং আমার রাজ্যকে এক বড় বিপদ থেকে বাঁচিয়ে দিলে। তুমি না থাকলে সুরেন্দ্র তার ষড়যন্ত্রে সফল হয়ে যেত। আজ থেকে তুমি আমার প্রধান উপদেষ্টা। তুমি শুধু আমার মন্ত্রী নও, বরং আমার ভাইয়ের মতো। বিশাল বিনম্রভাবে মাথা নত করে বলল, মহারাজ, আমি তো শুধু সেটাই শুনি যা অন্যেরা শুনতে পায় না। আসল বুদ্ধি তো সেটাই যা ন্যায় ও ধর্মের সাথে ব্যবহার করা হয়। আপনি আমাকে এই সুযোগ দিয়েছেন, তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। রাজা আদেশ দিলেন বিশালকে সোনার মোহর ভর্তি আরও একটি বড় থলে এবং একটি বিশেষ সম্মানপত্র দেওয়ার জন্য। দরবারের সবাই বিশালের জন্য তালি বাজাল। কয়েক মাস কেটে গেল। বিশাল এখন রাজ্যের সবচেয়ে সম্মানিত ব্যক্তি হয়ে উঠেছিল। রাজা প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার পরামর্শ নিতেন। রাজ্যে শান্তি ও সমৃদ্ধি বিরাজ করছিল। একদিন দরবারে এক ব্যবসায়ী এলো। সে একটি চমৎকার সাদা ঘোড়া নিয়ে এসেছিল। ঘোড়াটি দেখতে খুব সুন্দর ছিল। তার ঘাড় ছিল লম্বা, পাগুলো শক্তিশালী এবং গায়ের রং বরফের মতো সাদা। ব্যবসায়ী রাজার সামনে কুর্নিশ করে বলল, মহারাজ, এই ঘোড়াটি আরব দেশের আসল জাতের। এর চেয়ে দ্রুত ও শক্তিশালী ঘোড়া পুরো পৃথিবীতে আর মিলবে না। এটি যুদ্ধে আপনার খুব কাজে আসবে। এর দাম 20,000 স্বর্ণমুদ্রা। রাজা ঘোড়াটিকে দেখলেন। সেটি সত্যিই খুব সুন্দর ছিল, কিন্তু রাজা এখন অনেক সমজদার হয়ে উঠেছিলেন। তিনি তৎক্ষণাৎ এক ভৃত্যকে পাঠালেন, যাও, বিশালকে ডেকে নিয়ে এসো। কিছুক্ষণ পর বিশাল দরবারে এলো। রাজা বললেন, বিশাল, এই ব্যবসায়ী একটি আরবি ঘোড়া বিক্রি করতে এসেছে। সে দাবি করছে এটি পৃথিবীর সবচেয়ে সেরা ঘোড়া, কিন্তু এর দাম 20,000 স্বর্ণমুদ্রা। তোমার কি মত? আমার কি এই ঘোড়াটি কেনা উচিত? বিশাল হেসে বলল, মহারাজ, আমি অন্ধ হতে পারি, কিন্তু আমার শোনার শক্তি খুব তীব্র। যদি অনুমতি দেন, তবে ঘোড়াটিকে আমার কাছে আনা হোক। আমি তার খুরের শব্দ ও নিঃশ্বাস থেকে আন্দাজ করতে পারব সেটি কেমন। রাজা ইশারা করতেই ঘোড়াটিকে বিশালের কাছে আনা হল। ব্যবসায়ী কিছুটা ঘাবড়ে গেল, কিন্তু সে তা লুকোনোর চেষ্টা করল। বিশাল ঘোড়াটির কাছে গিয়ে মন দিয়ে শুনল। সে ঘোড়ার নিঃশ্বাসের শব্দের ওপর নজর দিল। তারপর বলল, ঘোড়াটিকে একটু চালান। ব্যবসায়ী ঘোড়াটিকে কয়েক কদম হাঁটাল। বিশাল খুরের শব্দ খুব মনোযোগ দিয়ে শুনল। তারপর ঘোড়ার কাছে গিয়ে নিজের হাত তার ঘাড়ের ওপর রাখল। ঘোড়ার শরীরের উত্তাপ অনুভব করল এবং বাতাসে ঘোড়ার গন্ধ শুঁকল। কিছুক্ষণ পর বিশাল বলল, মহারাজ, এই ঘোড়ার খুরের যে প্রতিধ্বনি, তা কোনো আসল আরবি জাতের ঘোড়ার নয়। আসল আরবি ঘোড়ার খুরের শব্দে এক বিশেষ ছন্দ ও শক্তি থাকে, যা এতে নেই। এর নিঃশ্বাসও দুর্বল। একটি সুস্থ ঘোড়ার নিঃশ্বাস গভীর ও ছন্দময় হয়, কিন্তু এর নিঃশ্বাস অগভীর ও অনিয়মিত। এর শরীর থেকে অসুখের হালকা গন্ধ আসছে। আমার মতে এই ঘোড়াটি হয় অসুস্থ, অথবা একে অনেক বেশি খাটানো হয়েছে। এর দাম একটি স্বর্ণমুদ্রাও বেশি। 20,000 তো অনেক দূরের কথা। এটি শুনে ব্যবসায়ীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার চোখে আতঙ্ক পরিষ্কার দেখা যাচ্ছিল, কিন্তু সে দ্রুত নিজেকে সামলে নিয়ে বলল, মহারাজ, এই লোকটি অন্ধ। এর ঘোড়া সম্পর্কে কি জ্ঞান থাকতে পারে? এ তো শুধু অনুমান করছে। আমি আপনাকে নিশ্চিত করছি এটি পৃথিবীর সবচেয়ে সেরা ঘোড়া। রাজা শান্তভাবে বললেন, থামো, আমি আগে এর তদন্ত করাতে চাই। তিনি সৈন্যদের আদেশ দিলেন ঘোড়াটিকে রাজকীয় আস্তাবলে নিয়ে যেতে এবং রাজ্যের সবচেয়ে অভিজ্ঞ পশু চিকিৎসককে দিয়ে তা পরীক্ষা করাতে। ব্যবসায়ী আরও ঘাবড়ে গিয়ে বলল, কিন্তু মহারাজ। রাজা কঠোরভাবে বললেন, চুপ, আমি সিদ্ধান্ত নিয়েছি। ঘোড়াটিকে আস্তাবলে নিয়ে যাওয়া হলো। পশু চিকিৎসক রামদাসকে ডাকা হলো। রামদাস রাজ্যের সবচেয়ে অভিজ্ঞ ও দক্ষ পশু চিকিৎসক ছিলেন। তিনি গত 30 বছরে হাজার হাজার ঘোড়া পরীক্ষা করেছিলেন। রামদাস ঘোড়াটিকে খুঁটিয়ে পরীক্ষা করলেন। তিনি তার দাঁত দেখলেন, নিঃশ্বাস শুনলেন, পা পরীক্ষা করলেন এবং চোখের দিকে তাকালেন। প্রায় আধ ঘণ্টা পরীক্ষার পর তিনি দরবারে ফিরে এলেন। রামদাস বললেন, মহারাজ, বিশালজি একদম ঠিক বলেছেন। এই ঘোড়াটি ভেতর থেকে অসুস্থ। এর ফুসফুসে দুর্বলতা আছে। একে জোরে দৌড়ালে এটি যে কোনো সময় পড়ে গিয়ে মারা যেতে পারে। এটি আরবি জাতের নয় এবং সুস্থও নয়। এটি একটি সাধারণ অসুস্থ ঘোড়া, যাকে সাদা রং করা হয়েছে যাতে এটি দামি দেখায়। এটি শুনে রাজা বিক্রমাদিত্য খুব রেগে গেলেন।
তিনি ক্রোধে বললেন, প্রতারণা করার সাহস তোমার কিভাবে হলো? তুমি আমাকে একটি অসুস্থ ঘোড়া 20,000 স্বর্ণমুদ্রায় বিক্রি করতে চেয়েছিলে। সৈন্যরা, এই প্রতারক ব্যবসায়ীকে এখনই কারাগারে বন্দী করো। সৈন্যরা ব্যবসায়ীকে ধরে ফেলল। ব্যবসায়ী কাকতি মিনতি করতে লাগল, মহারাজ, ক্ষমা করে দিন, আমি ভুল করে। রাজা বললেন, তোমার সাজা ঠিক হয়ে গেছে। তোমার 1 মাসের জেল হবে এবং জরিমানা হিসেবে 5,000 স্বর্ণমুদ্রা দিতে হবে। ব্যবসায়ীকে কারাগারের দিকে নিয়ে যাওয়া হলো। তারপর রাজা বিশালের দিকে তাকালেন। তার চোখে ছিল প্রশংসা ও কৃতজ্ঞতা। রাজা আবেগপ্রবণ হয়ে বললেন, বিশাল, তুমি সত্যিই আমার জন্য ঈশ্বরের আশীর্বাদ। তোমার বুদ্ধিমত্তা আবারও আমাকে বড় ক্ষতি থেকে বাঁচিয়ে দিল। তুমি না থাকলে আমি 20,000 স্বর্ণমুদ্রা নষ্ট করে দিতাম। বিশাল হাত জোড় করে বলল, মহারাজ, এই সব আপনার বিশ্বাসের ফল। আমি তো শুধু আমার দায়িত্ব পালন করছি। রাজা বিশালকে আরও সম্মান দিলেন এবং তাকে দরবারে বিশেষ মন্ত্রীর পদে নিযুক্ত করলেন। এখন বিশাল রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত হল। শিক্ষা: আসল দৃষ্টি মনের হয়, চোখের নয়। যে ব্যক্তি সত্য দেখতে চায় তাকে নিজের হৃদয় দিয়ে দেখা উচিত। বাহ্যিক রূপ, রং, ধন সম্পদ বা শারীরিক ক্ষমতা কোনো মানুষের আসল পরিচয় নয়। আসল পরিচয় লুকিয়ে থাকে তার চরিত্রে, তার সততায় এবং তার বুদ্ধিমত্তায়।